আমি আমি জেলা পরিষদ ক্যান্ডিডেট ছিলাম গত বিধানসভায়। কি নাম এই তোমার? গত জিল্লার রহমান, নাম নিশ্চয়ই জানেন। হ্যাঁ বলো। জিল্লার রহমান 17-15 সবাই চেনেন নাকি সেটা প্রশ্ন নয়। এখন আপনাকে রিপোর্টটা দেওয়ার জন্য আমি এখন হচ্ছে এখানে ভোটটা হলো গত এই বিধানসভায়। এখানে আতাউর রহমান বলে একজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছিল তৃণমূলের। আচ্ছা 1 নম্বর কথা, তার তার বয়স হচ্ছে ওই 27 সালের ডেট অফ বার্থ, মানে 38 বছর বয়স আজকে আচ্ছা দিনে। আমাদের ক্লাসমেট এলাকার ছেলে। তো উনি হঠাৎ করে রাজনীতিতে উত্থান হয়েছেন। আচ্ছা। অনলি ফর মাধ্যমিক পাস ছেলে। হুম ওর লোকজন কিছু গুন্ডা মাফিয়া ছিল। হুম হঠাৎ করে রাজনীতিতে এসে হুমায়ুন কবির হাত ধরে রাজনীতিতে এসে তৃণমূলে জয়েন করি, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হলো। আচ্ছা এবং প্রশাসন, পুলিশ প্রশাসন একটা অংশ ওর সাথে গট আপ করি টাকা পয়সা দিতে লাগলো, এলাকা থেকে তোলা তুলতে লাগলো, তো টাকা পয়সা দিতে লাগলো, পুলিশ প্রশাসন ওর হয়ে কথা বলে। এবং রেজিনগর থানা টু আতাউর রহমান যেটা বলবে রেজিনগর থানা সেটা ঠিক হবে, ডেডও মানে ডেমো দেবে সেটা ও বাস্তবায়িত করে। আচ্ছা এরকম করি এই 6টা বছর যেভাবে এলাকার লোকদেরকে জালি ছিল। এবং আপনি বললে বিশ্বাস করবেন না, যেমন ধরেন ডিভোর্সি কেস অনেক হয়তো হুম মুসলিম এলাকায়। এটা হ্যাঁ বন্ধ করো, আপনি ফাটতেন না, কথা বলছি একটা। হ্যাঁ, তো মুসলিম এলাকায় ঘটনা ঘটে, হিন্দু এলাকায় ঘটনা ঘটে কম, রিয়ার ঘটনা। হুম ডিভোর্স ধরেন, গ্রাম্য মীমাংসা, কেউ কাকে মারলো, সেটা কি বিচার ওর বাড়িতে করতো, টোটালি বিচারটা করতো। এবং টোটালি বিচারটা একজনকে বলতো তোমাকে বিচারটা সঠিক করে দেবো, তোমার পার্সেন্টেজ এত করে দেবো, ওর পার্সেন্ট অত করে দেবো, এই পার্সেন্টেজ আমাকে লাগবে, আচ্ছা বিচার করতো। এবং সেখান থেকে একটা কাট মানে খেত উনি। এরকম করি এলাকার লোককে এমন জ্বালিয়েছে 2018 সালে ভোটটা করতে দেয়নি, খুরশিদ আলম তখন ওসি। তারপরে এই গত বিগত পঞ্চায়েত নির্বাচনে ভোটটা করতে দেয়নি। মানুষ কিন্তু একদম সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত একবারে ছিল ওর ওর অত্যাচার থেকে। এবার এই নির্বাচনে একটা সুযোগ পেয়ে গেল, বিজেপি যেভাবে পুলিশ প্রশাসন দিয়ে দিল, সেন্ট্রাল ফোর্স দিচ্ছে, অস্বীকার করার জায়গা না। হুম আমরা কিন্তু তখন ঐক্যবদ্ধ ভাবে আমরা দেখলাম না, মমতা ব্যানার্জির প্রতীক নয়, এখানে আতাউর দুর্নীতিগ্রস্ত ভার্সেস যে শক্তিমান তাকে ভোট দে। আপামর কংগ্রেস সিপিএম এদের যা ভোট ছিল, সমস্ত ভোট কিন্তু ঢুকে গেল হুমায়ুন কবিরের আন্ডার। হুমায়ুন কবিরের দলটা কিন্তু কোনো লোক ছিল না, আওয়াজটা তুলে দেওয়া হলো এবং দুর্নীতিকে সরাইতে হবে, একে আগে হটাও, তারপর এলাকায় শান্তি আসবে। এই কারণে ভোটটা হয়েছে। ওর বাবরি মসজিদ দেখি ভোটটা হয়নি, কেউ যদি বলে আপনাকে সে মিথ্যা কথা বলবে। আমাদের এলাকায় বাবরি মসজিদ হয়েছে রেজিনগর থেকে খানিকটা গিয়ে, ওই বাবরি মসজিদ থেকে ভোটটা হয়নি। ভোটটা টোটালটা হয়েছে আতাউর রহমান এর দুর্নীতিগ্রস্ত তোলাবাজ, তার বিরুদ্ধে মানুষ ভোট দিতে, সে নিজের ওয়ার্ডে সে পিছিয়ে আছে। আতাউর আমার গ্রামে বাড়ি, আমাদের গ্রামেই প্রায় 1200-1300, 4টি ওয়ার্ড, 1200-1300 ভোটে পিছিয়ে, মানে টোটাল 3200 ভোটের মধ্যে। কি অবস্থা বুঝতে পারছেন? আচ্ছা তৃণমূলের বিরুদ্ধে কিন্তু ভোটটা হয়নি, ওর বিরুদ্ধে ভোটটা হয়েছে। আর হুমায়ুন কবির ভোটটা হয়েছে, হুমায়ুন কবিরকে দেখি মানুষ ভোটটা দেয়নি, ওই ওর বিরুদ্ধে যাকে পাবো তাকে ভোটটা দিয়ে দুকে সাইজ কর, তারপর পরের চিন্তা ভাবনা হবে। এখন হুমায়ুন কবির তার পরবর্তী পদক্ষেপ শুরু করলো যে আমার ছেলেকে, মানে ওর ছেলেকে প্রার্থী করবে। ও ঘোষণা করলো এই জিতার 6-7 দিনের পর একটা মিটিং ডেকে, একটা ওর গ্রামে, নদীর ওপারে বাড়ি, শক্তি নারকেল বাড়ি ওর শক্তিপুরের দিকে, সেখানে ডেকে প্রার্থী ঘোষণা করে দিল ওর বেটাকে। যখনই ওর ছেলেকে প্রার্থী ঘোষণা করলো, এলাকার লোক তখন বললো ছেলে বা বাপের বেটা বাপ হবে, বা পৈতৃক সম্পত্তি, মানুষ কিন্তু মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এই মধ্যে ভোট হলে কে জিতবে না জিতবে, আপনি যেটা বলেছেন বিজেপি ফেভার করতে পারে, এটা আমি একমত আপনার সাথে, কিন্তু হুমায়ুন কবির হারবে, এইটুকু আপনাকে বলে রাখলাম। এখানে হুমায়ুন কবির হারবে, কিন্তু আমাদের এই সময়কালে আমাদের 3টি জেলা পরিষদের প্রার্থী ছিল, সেই সময় এত বুথ দখল করার পরও আমরা 33,000 ভোট পেয়েছি 3টি জেলা পরিষদ মিলি। আবার বেলডাঙ্গাটা বাদ দিলাম, আমাদের 40,000 ভোট, একদম ভোট ব্যাংক আছে আমার। এবারে এখানে প্রার্থী ছিল সোশ্যালিস্ট পার্টি। সোশ্যালিস্ট ছিল হ্যাঁ। আমাদের হিন্দু কমিউনিটি ভালো সংগঠন উপরে আছে, আমরা প্রতিটা বুথে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 100-200-200-র উপরে ভোট পাবো, যতই সাম্প্রদায়িক খেলা খেলুক।
কিন্তু শক্তপোক্ত যদি প্রার্থী হয় এখানে, কিন্তু আমাদের জেতার সম্ভাবনা সবচেয়ে প্রবল। আর ওনার বিরুদ্ধে যেভাবে এলাকায় শুরু হয়েছে যে হ্যাঁ ওর ছেলে আবার প্রার্থী হবে, ও এমএলএ, আর দুদিন পর বউ খেয়ে এমএলএ করবে। আর উনি যে কথাবার্তা বলেছেন যে 600 পিস মিষ্টি নিয়ে গেছিলেন বিজেপির শুভেন্দু, এটা মানুষের মনে ব্যতিক্রম যে বিজেপি আর হুমায়ুন তো একই লোক, এরকম একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো আমাদের আলটিমেটলি আপনাকে বলে রাখলাম, রেজাল্ট আমরা ভালো করব এবং ফার্স্ট না হলে সেকেন্ড হবই, নিশ্চিত এটা বলতে পারি। আপনার রেজিনগর হচ্ছে 2 লক্ষ, আপনার টোটাল ভোট হচ্ছে 282টা বুথ, টোটাল ভোট হচ্ছে 2,68,000। ও 68 68,000। 2,68,000 এবার আপনাকে তথ্যটা দিন। 2,68,000 এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, এবার ভোট হয়েছে 2,24,000 ভোট না পোল হয়েছিল। না আমি বলছি হিন্দু ভোট কত তাহলে ওখানে এখন? তো হিন্দু হিন্দু ভোটের ভোট হচ্ছে পার্সেন্টেজ কত টোটাল হচ্ছে, হবে? 1 লক্ষ? না না 1 লক্ষ নয়, 34%? 85,000, 85,000। আচ্ছা 85,000 85,000 হিন্দু ভোট রয়েছে। হিন্দু ভোট আছে। এবারে তৃণমূল যদি প্রার্থী দেয়, কম করে হলেও ধরে রাখলাম ওই এলাকাতে 12,000 ভোট পাবে। না, পাবে না। মানে ফলতার মতো হবে বলছো? না, এই যে না, হিন্দু এলাকায় তৃণমূল একটা ভোটও পাবে না। না 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 বলছি ফলতার মতো কি তৃণমূলের রেজাল্ট হবে আবার বলছো? হ্যাঁ একদম 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 কংগ্রেস? 5, কংগ্রেস ওই 5 কংগ্রেসের থেকে 10, সংগঠন তো সিপিএম এর থেকেও রেজিনগরে ভালো। আরো খারাপ ওদের। খারাপ হয়ে গেছে ইদানিং তাহলে? না, আগে থেকেই খারাপ আগে কংগ্রেস থেকেই সংগঠন। খারাপ ছিল। এবার ব্যাপারটা কি শুনুন বলি, আমাদের এখানে জোট ঘোট করতো আর অমনি চাপিয়ে দিত প্রার্থী। হ্যাঁ এইটাই। হ্যাঁ, জোট ঘোট করতে চাপিয়ে দিত। আমরা এখানে 2013 সালে আমরা 52% ভোট লিড ব্লকে আমরা একক সংখ্যাগরিষ্ঠ ব্লক আমরা চেয়ারম্যান করেছিলাম। ইতিহাসটা বুঝতে হবে এখানকার। হুম 2011 সালে আমাদের 44%, আমরা সামথিং 4,000 ভোটে হেরে গেছিলাম। সেখানে আরএসপি প্রার্থী ছিল তখন, বামফ্রন্টের আরএসপি। আচ্ছা হ্যাঁ, কিন্তু আরএসপি কে একটাও আরএসপি নাই, যদি আপনি রেজিনগর আসেন যদি আরএসপি বলি কেউ না। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম, এটা নতুন বিধানসভা, যা দিয়েছে দিয়েছে, পার্টি পার্টি ভোট 4,000 ভোটে হেরে গেছিলাম। 4,000 না, ওই সামথিং 4,400 এরকম কিছু হবে। হুম তখন সিরাজুল ইসলাম প্রার্থী ছিল। তারপর 2016 সালে ওই একটা জোট হয়ে গেল, চাপিয়ে দিল, আমরা তাকে জিতে দিলাম কংগ্রেসকে। কংগ্রেসের ভোটটা কোনোদিনই আমাদের চেয়ে বেশি নয় এখানে। এই আসলে এই জোট ঘোট করাতে আমাদের এখানকার রেজিনগরের ইতিহাসটা একটু মানে যারা সাংবাদিকতা করে তারাই বা এর ডিটেলস জানবেই বা কি করে, গ্রাউন্ড লেভেলটা জানবে না। আমাদের 282টা বুথের মধ্যে 95টা হচ্ছে হিন্দু কমিউনিটি বুথ। তার মধ্যে আমাদের ওখানে ওপারে, গঙ্গার ওপারে হুমায়ুন কবির যে এলাকা বাড়ি, আমাদের গঙ্গা মিডিল দিয়ে গঙ্গা বয়ে গেছে, হ্যাঁ, ভাগীরথী। হুম ওপারে হচ্ছে আমাদের 5টা জিপি, আর এপারে হচ্ছে 9টা জিপি। বেলডাঙ্গাকে সঙ্গে নিয়ে বেলডাঙ্গা 3টি আমাদের ওই ব্লকে 3টি পঞ্চায়েত আমাদের মধ্যে ঢুকেছে। আচ্ছা 9টা হচ্ছে জিপি, হচ্ছে সবচেয়ে মুসলিম মেজরিটি এলাকায়। আমরা মুসলিম মেজরিটি এলাকায় ভোট কোনোদিনই আমাদের চেয়ে হুমায়ুন কবিরের বেশি পাবে না। হুমায়ুন কবির 3rd থেকে 4th নম্বরে চলে যেতে পারে। সে বিজেপি জিতলো কে জিতলো ওটা আমাদের প্রশ্ন নাই। আমাদের হচ্ছে পার্টিকে গ্রোথ করার জন্য যা যা করার আমরা করছি। এবার পার্টি বলেছে আমাদের প্রার্থী হবে, শতরূপ দা এবং সেলিম দাও এসেছিল আমাদের সাথে মিটিং করি, আমিও সেই মিটিং এ ছিলাম। হুম হ্যাঁ, আমাদের বিধানসভা কমিটি মিটিং করি, এটা হয়েছে আমাদের। উনি কথা বলে গেছেন যে এখানে সিপিএম এর প্রতীকে প্রার্থী হবে, আপনারা শুরু করেন। সেই মতো আমরা দেওয়াল লিখনের কাজ অলরেডি 2টো পঞ্চায়েতে সাইড ফট কমপ্লিট। একটা আমার পঞ্চায়েতে আজকে চুন চলছে, আমরা শুরু করেছি। বিভিন্ন জায়গায় কর্মী সভা, যেভাবে প্ল্যান প্রোগ্রাম, যেভাবে ভোটের ময়দানে নামা যায়, হুম তার জন্য। আর তো ভয় নেই, এই যে অত্যাচারে একজন শাসক ছিল শয়তান, আর তো ভয় নেই মানুষের। মানুষ তো এখন মানে মুখ খুলতে লেগেছে ভয়ে। তৃণমূল বলে কেউ ভয়ে কথা বলে না। আর উনি যে প্রার্থী হয়েছিলেন সে তো আর ঘর থেকে বেরোয় না ভয়ে। এবার হুমায়ুন কবির টোটালটাই ভাঁওতাবাজি বক্তব্য দেয়, টোটালটাই ভাঁওতাবাজি বক্তব্য দেয়। এখানে হুমায়ুন আসলে হিন্দু মুসলমান খেলা করে বাবৃদ্ধি কিছুটা একটা ফায়দা তোলার চেষ্টা করছে। এই চেষ্টা আগামী দিন উপনির্বাচনে বাস্তবায়িত হবে না, এটুক বলতে পারি আপনার। কারণ শিক্ষিত সমাজ কিন্তু তৃণমূলের আতাউর রহমানকে হারানোর জন্য কিন্তু ভোটটা দিয়েছিল হুমায়ুনকে, মন চাইনি তাও দিয়েছিল, এখান যা পরিবেশ পরিস্থিতি। কিন্তু এবার ওই শিক্ষিত সমাজ 20% কাটিং করে লেগেছে। যেদিন ও বলেছে যে
আমি বাবরি মসজিদ ইস্যু দেখি বিজেপির অমুক করে দেবো, আমি এখানে 6টা সিটে জিতবো, সেই দিনই ধরেন কাটিয়ে নিয়েছে 20%। ওর ভোট ব্যাংক প্রচুর আচ্ছা। ভোটে জিতেছে তো। শিক্ষিত সমাজে ভোটটা পাবে না, তারাও বসে থাকবে না, এলাকার লোক সচেতন, তারাও এলাকায় প্রভাব তৈরি করবে যে ওনাকে জেতানো যাবে না, উনি হচ্ছে টোটালটাই ভাওতাবাজি এখানে খেলা খাচ্ছে। এই হচ্ছে এখানকার গল্প, বুঝলেন তো, ওকে, এখানকার গল্প তার আমাদের মানে তুমি প্রতি বলছো সিপিআইএম এর সুযোগ রয়েছে একটা ভালো চরম। রেজিনগরে, হ্যাঁ, মোটামুটি রিজনেবল, 35-36% ভোট টানতে পারলেই জিতে যেতে একদম পারে। একদম একদম। আমার তো মনে হচ্ছে নন্দীগ্রাম আপনার ওই কি বলছেন ওই আর একটা জায়গায় হবে উপনির্বাচন, ওখান থেকে ভালো রেজাল্ট হবে এখানে। আমি তো সবটাই চিনি, আমি একটা টাইম এসএফ রাজ্য কমিটির মেম্বার ছিলাম। আচ্ছা, হুম। এবারে ওই যেটা বোঝা যাচ্ছে সিপিআইএম এর উত্থান হচ্ছে, অনেকের গা একদম। জ্বলছে, বাট হ্যাঁ। এটাই বাস্তব, সিপিএম এর উত্থান হচ্ছে কারণ তৃণমূলের উপরে আর ভরসা নেই। না, আর বিজেপির তৃণমূল বলে কিছু বিরুদ্ধে নাই। লড়াই করার মতো একমাত্র শক্তি হ্যাঁ, সিপিআইএম রয়েছে। হ্যাঁ, এটা বলছে মানুষ। কারণ আমি আমি ওভারঅল পশ্চিমবঙ্গের কথা বলছি, কারণ হ্যাঁ, কংগ্রেসও রয়েছে মুর্শিদাবাদ, মালদা, কিছু বেল্টে রয়েছে, উত্তর হ্যাঁ, দিনাজপুর। হ্যাঁ। আহ, আসলে কংগ্রেসের রাজনীতিরা বহরে আমাদের মুর্শিদাবাদ জেলায় ওরা টাকা পয়সা দিয়ে রাজনীতি করে, বুঝলেন। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ করে উত্থান আসে, হুম। আর ওই টাকা পয়সা ওই পুঁজিপতি মানুষকে ভোটে দাঁড় করায়, যে টাকা পয়সা ছড়িয়ে ছড়িয়ে ভোটটা ওরা করে। তারপরে ছেড়ে বেরিয়ে যায়, কংগ্রেসে চলে, তৃণমূলে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, তারপরে চলে যায়। এই হচ্ছে কংগ্রেসের এখানকার মুর্শিদাবাদের রাজনীতি। হুম। এইটা মুর্শিদাবাদের রাজনীতি। ধরেন গতবার জেলা পরিষদে প্রার্থী করেছিল টাকালি, অধীর চৌধুরী বউ। হুম। তো মানুষ তার পরবর্তী সময় সেও আমার পরিচিত ছেলে, খুব পরিচিত, দুজনাই ক্যান্ডিডেট, তৃণমূল ক্যান্ডিডেট। সে আবার ভোটের পরে আমাকে বললো জিল্লার 33 লক্ষ টাকা খরচ হয়েছে, তোমার কত লক্ষ টাকা খরচ হয়েছে? আমি বললাম ওই খরচ বলতে গেলে আমার ঘুরতে ফুরতে ওই একটা গাড়ি ছিল, ওই 1,10,000 মতো খরচ হয়েছে। সে তো অবাক হয়ে গেছে, সে তো অবাক হয়ে গেছে যে এই আমার 33 লক্ষ টাকা কোথায় কোথায় টাকা গেল। ওই যে এই অমুক লিছে তমুক লিছে, তাও মানে আমার কাছের ধারে কাছে পৌঁছালো না। এই তো ব্যাপার। ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ আচ্ছা। ইনফরমেশন দেওয়ার জন্য।